আমাদের অবচেতন মন আমাদের সঙ্গে কথা বলে, সে স্পিক আপ করে, সে বিভিন্ন জিনিস বলে। কিন্তু সেই অবচেতন মনের মধ্যে এমন একটা অংশ আছে যে কখনোই কথা বলে না, যে কখনো নিজেকে প্রকাশ করে না। সেটাকে বলা হয় কি ড্রাইভ, বা কখনো কখনো আমরা এটাকে বলি ডেথ ড্রাইভ। নাও অবচেতন মন স্বপ্নের মাধ্যমে, যে স্বপ্ন আমরা জীবনের জন্য দেখি সেটা নয়, বরঞ্চ ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি তার মাধ্যমে, বা স্লিপ অফ টাং, অর্থাৎ আমরা একটা কথা বলতে চাইছি কিন্তু তার পরিবর্তে ভুল করে অন্য কথা বলে ফেলছি। তো এই ভুলের মাধ্যমে অবচেতন মন নিজেকে প্রকাশ করে। কিন্তু এই যে ড্রাইভ, তার মধ্যে এই অবচেতন মনের মধ্যে একটা অংশ যে কখনোই কোনো কিছুর মাধ্যমে নিজেকে প্রকাশ করে না, যে কখনোই কথা বলে না। সে যে ড্রাইভ, সে সবসময় সাইলেন্ট থাকে, সবসময় চুপ হয়ে থাকে। তো সেই ড্রাইভ সম্পর্কে আমরা আজকের ভিডিওতে জানবো। এই ড্রাইভ কি, কেনই বা এই ড্রাইভ সবসময় নিশ্চুপ থাকে, কেনই বা এই ড্রাইভ সাইলেন্ট থাকে, এবং এই ড্রাইভের চারিদিকে কি ঘটনা ঘটছে, আজকের ভিডিওতে আমরা এটাই জানবো। হ্যালো বন্ধুরা, আমার নাম রুদ্র, আর তোমরা সবাই দেখছো ইউটোপিয়া বাংলা। শুরু করা যাক। আমাদের পয়েন্ট নাম্বার 1 হচ্ছে ড্রাইভ অ্যান্ড ডিজায়ার। ড্রাইভ মানে হচ্ছে কি একটা ভয়েড বা একটা নাল, একটা মৃত্যুর দিকে যাওয়া। অর্থাৎ আমাদের মধ্যে অনেক সময় এমন অনেক ইনস্টিংক্ট বা এমন অনেক একটা বেগ আসে, যেটা করার ফলে বা যে কাজ বা যে ব্যবহারের ফলে বা সেই রকম ঘটনার মধ্যে যাওয়ার ফলে আমাদেরই ক্ষতি হবে। একটা সেলফ ডিস্ট্রাকটিভ মোড বা একটা সেলফ ডিস্ট্রাকটিভ নেচার। ধরুন কেউ ড্রাগের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেল, নাও বা ড্রাগের প্রতি সে অ্যাডিক্টেড নয়, কিন্তু তার অনেক বেশি কৌতূহল সেটা জানা, সেটা বোঝার, মানে সেটাকে মানে এক্সপেরিমেন্ট করে দেখা সেটার মধ্যে কি হয়। নাও এই যে একটা ইনস্টিংক্টিভ নেচার, একটা কৌতূহল বা তার প্রতি একটা অ্যাডিকশান তৈরি হয়ে যাওয়া, এটা কখনো কখনো এতটাই বেশি হয় যে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি না। এটাই হচ্ছে কি ড্রাইভ, এটাই হচ্ছে কি ডেথ ড্রাইভ। অর্থাৎ এমন কিছু ইনস্টিংক্ট আসে যেটা আমাদেরকে ক্ষতি করে, আমাদেরকে পানিশমেন্ট দেয়, বা আমাদেরকে প্রতি সেলফ ডিস্ট্রাকটিভ, কিন্তু তবুও আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি না। আমাদের মধ্যে এমনটাই হচ্ছে নেচার। সেটাকেই বলা হচ্ছে কি সিগমন্ড ফ্রয়েডের ল্যাঙ্গুয়েজে ডেথ ড্রাইভ। অর্থাৎ কনস্ট্যান্টলি মৃত্যুর প্রতি ছুটতে থাকা, এই ইনস্টিংক্টগুলোকে কন্ট্রোল করতে না পারার মাধ্যমে। কিন্তু স্ল্যাভয় জিজেক, অন্য একজন ফিলোসফার, তিনি বলেন এই ড্রাইভটা অ্যাকচুয়ালি আমাদের বাইরে কোথাও আছে এমনটা নয়। যে ড্রাইভ মানে এই যে ডেথ ড্রাইভ, সেটা মানে ডেথটা বা সেই ভয়েডটা সেটা বাইরে কোথাও আছে, আর আমরা তার প্রতি ছুটছি সেই ইনস্টিংক্টের মধ্যে দিয়ে, এমনটা নয়। বরঞ্চ এই ভয়েডটা, সেই ডেথ ডাইমেনশনটা, সেটা আমাদের মধ্যেই লোকেটেড। আমাদের যে সত্তা, তার সেন্টারের মধ্যে সেই ডেথটা আছে, আর তার চারিদিকে তৈরি হচ্ছে কি সেই ড্রাইভসগুলো, বা তার মধ্যে তৈরি হচ্ছে কি সেই ড্রাইভসগুলো, নাও যেটা আমাদেরকে তার প্রতি নিয়ে যাচ্ছে। নাও সেই যে ড্রাইভ বা সেই মাঝখানে যে ফাঁকা যে জায়গাটা, সেই যে নাল, একটা ভয়েড, একটা শূন্যতা, তার প্রতি আমরা ছুটছি, সেটা আমাদের মধ্যেই লুকিয়ে আছে। নাও তার চারিদিকে যে জিনিসগুলো ঘটছে, সেটাকে আমরা বলছি কি ডিজায়ার, মানে ইচ্ছা বা বিভিন্ন রকমের চাহিদা। আমি একটা ঘড়ি কিনবো, একটা জামা কিনবো, আমার একটা ফ্ল্যাট থাকবে, আমার এমন ওয়াইফ চাই বা হাজব্যান্ড চাই, বা আমি একটা রকম চাকরি করতে চাই, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের ডিজায়ার। সেই ডিজায়ারগুলো কি হচ্ছে, সেই যে ডেথ ডাইমেনশন বা সেই যে একটা হলো বা একটা ভয়েড, তার চারিদিকে রিভলভ করতে থাকে, তার চারিদিকে ঘুরতে থাকে, এবং সেই ডিজায়ারগুলোর মাধ্যমেই আমাদের যে মাইন্ড বা মন সেটা তৈরি হয়। অর্থাৎ আমি কে, মানে আমি রুদ্র, আমি ইউটিউবে ভিডিওস বানাই, বা আমি ছবি আঁকি, বা আমি অ্যাকচুয়ালি ছবি আঁকি না, আমি বই পড়ি, ওকে, অ্যান্ড সো অন। তো এই ইত্যাদি ইত্যাদি বিষয়, এই যে জিনিসগুলো, সেটা হচ্ছে আমাদের সাবজেক্টিভিটি বা আমাদের মাইন্ড বা আমাদের সত্তাটাকে তৈরি করছে। সেটা কীভাবে তৈরি হচ্ছে, সেই ডেথ ডাইমেনশন, তার চারিদিকে বিভিন্ন রকমের ডিজায়ার ঘুরে ফিরে বেড়ানোর মাধ্যমে তৈরি হচ্ছে। নাও স্ল্যাভয় জিজেকের মতে এই যে ডিজায়ার বা এই যে ইচ্ছা, এটা 3 রকমের হতে পারে, 3টে মোড বা 3টে স্তরে হতে পারে। একটাকে আমরা বলছি কি সাবস্ট্রাকশন, একটাকে বলছি কি প্রোট্রাকশন, আর একটাকে বলছি কি আমরা অবট্রাকশন। এই 3টে রকমের মোড হতে পারে। আমরা এক এক করে এই 3টে জিনিস বুঝবো। আমাদের পয়েন্ট নাম্বার 2 হলো কি সাবট্রাকশন। সাবট্রাকশন মানে কি, মানে হচ্ছে আমরা সেই জিনিসটাই সবসময় পেতে চাই, বা সেটার প্রতি আমাদের ডিজায়ার তৈরি হয় যেটা আমাদের কাছে নেই। অথবা আমরা এমন বলতে পারি যে যে জিনিসটাকে আমরা কোনোদিনও পেতে পারবো না, যেটা আমরা কখনো অ্যাচিভ করতে পারবো না, সেটার প্রতি আমাদের ডিজায়ার তৈরি হয়। এটা হচ্ছে সিগমন্ড ফ্রয়েডের মতে। ওকে, নাও ল্যাকানের থিওরিতে, ফ্রয়েডের পরে যিনি এসছেন একজন ফিলোসফার, তার মতে অ্যাকচুয়ালি অন্য। তার মতামত হচ্ছে যে আমরা যে জিনিসটা পেতে পারবো না বা যেটা আমাদের কাছে নেই, সেটার প্রতি ডিজায়ার তৈরি হয় এমনটা নয়, বরঞ্চ যেটা আমাদের কাছে অলরেডি আছে তার প্রতি আমাদের ডিজায়ার থাকে না, এবং সেটা যখন চলে যায় তখন তার প্রতি আমাদের ডিজায়ার তৈরি হয়। শুধু তাই নয়, ল্যাকান বলছে কি যে আমরা কোনো জিনিসকে ডিজায়ার করি অ্যাকচুয়ালি এমনটা নয়, বরঞ্চ কোনো জিনিসকে চাওয়ার মাধ্যমে, ধরুন আমার এই
শার্পনার বা পেন্সিল কালারটা চাই আমি, আমার ডিজায়ার যে আমি এটা কিনবো, একটা নীল রঙের। কিন্তু সেটা চাওয়ার মাধ্যমে কি কোনো জিনিস নেই আমার কাছে, একটা ল্যাক, একটা ক্রাইসিস, সেই অ্যাকচুয়ালি স্তরটাকে আমি ডিজায়ার করতে চাইছি, সেটাকে আমি অ্যাকচুয়ালি পেতে চাইছি। যখনই আমি এটাকে পেয়ে গেলাম তখন আমি আর এটার প্রতি আমার আর ডিজায়ার থাকবে না, আমার তারপর একদিনের মধ্যে এটা পুরানো হয়ে যাবে। তারপর আমার একটা অন্য কিছু ডিজায়ার চাই, একটা রাবার বা একটা মানে ইরেজার। নাও এটা আমি চাইছি কেন? কারণ এটার মাধ্যমে, এটা চাওয়ার মাধ্যমে আমি আবার সেই ফিরে আসছি সেই মেন্টাল স্টেটে যেটা আমি ল্যাক করি, যে আমার কোনোটা জিনিসের ল্যাক আছে। তো অ্যাকচুয়ালি কোনো জিনিসকে ডিজায়ার করার মাধ্যমে আমরা সেটাকে অ্যাকচুয়ালি ডিজায়ার করছি না, সেটাকে একটা শোকেস হিসেবে, সেটাকে ব্যবহার করার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি তার ল্যাকটাকে ডিজায়ার করতে চাইছি। তাহলে দ্য মানে দ্য অবজেক্ট অফ ডিজায়ার ইজ নট দ্য অবজেক্ট অফ ডিজায়ার বাট ইটস ভেরি ওন ল্যাক, মানে এটার না থাকা অবস্থাটাকে আমরা বারবার চাইছি। সেই জন্য কোনো জিনিসকে পেয়ে গেলে তার প্রতি আমাদের আর ডিজায়ার থাকে না, তার প্রতি আমাদের আর ইচ্ছা থাকে না, আর যেটা আমাদের কাছে নেই সেটার প্রতি আমাদের ইচ্ছা তৈরি হয়। কারণ ধরুন কোনো একজন অ্যাথলিট, সে একটা মানে রান করলো, দৌড়লো, সে একটা ট্রফি জিতে গেল, একটা বিরাট ভালো ট্রফি পেলো। না, সেই ট্রফি পাওয়ার পর তার সঙ্গে সঙ্গে তার মনে কি চলে আসবে, নেক্সট ট্রফি, এরপরে আমি কি পেতে পারি সেটা। তো এই যে ল্যাক স্টেজটা, সেটার প্রতি আমাদের সবসময় ব্যালেন্স, সেটাকে আমরা সবসময় মেনটেন রাখতে চাই। সেই যে ল্যাকটা, সেটাই হচ্ছে কি আমাদের সেই ভয়েডটা, সেই নালটা, যেখানে আমরা বারবার করে ফিরে আসতে চাই। এবং এটার মধ্যে বারবার ফিরে আসার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা কী করছি, আমরা নতুন ডিজায়ার তৈরি করতে পারছি এবং সেই ডিজায়ারের কন্টিনিউশনটা মেনটেন হচ্ছে। কিন্তু কোনো জিনিস যদি আমরা একটাই জিনিস চাই এবং সেটাকে যদি আমরা পেয়ে যাই, তাহলে কি আমাদের সেই ডিজায়ারের কন্টিনিউশন, ডিজায়ারটা চলতে থাকবে এমনটা নয়, আমাদের একটা এন্ড হয়ে গেলে আমাদের মনটা আর তৈরি থাকবে না, আমাদের যে মানসিক যে স্তরটা বা সেলফটা, সেটার কনস্ট্রাক্ট হবে না। কারণ সেই ডিজায়ারগুলো তো সেই ভয়েড বা সেই ডাইমেনশন, যেটা হচ্ছে মৃত্যু বা একটা শূন্যতা, তার চারিদিকে ঘোরাফেরা করার মাধ্যমেই তো ডিজায়ারগুলো, আমাদের সাবজেক্টিভিটি বা মাইন্ডটা তৈরি হচ্ছে। সেই মাইন্ড হচ্ছে কি সেই ভয়েডটা বা সেই ডেথ ডাইমেনশনটা এটাকে কভার আপ করে দিচ্ছে, ঢেকে দিচ্ছে। কারণ তার উল্টো স্তরটাই হচ্ছে ডিজায়ার। নাও সেই ডিজায়ারটাকে ওই জন্য সবসময় মেনটেন হতে হবে, সবসময় কন্টিনিউয়াস থাকতে হবে। তো যখনই সেটা পেয়ে যাচ্ছি, তারপরে আবার এখানে ফিরে আসার মাধ্যমে একটা নতুন ডিজায়ার তৈরি হচ্ছে। এইভাবে জিনিসটা ব্যালেন্স হচ্ছে, যার ফলে আমাদের মাইন্ড বা আমাদের যে সেল বা সত্তাটা, এটা কনস্ট্রাক্ট হচ্ছে। এটাই হচ্ছে কি সাবট্রাকশন। যে কোনো জিনিসকে আমরা সবসময় সাবস্ট্রাক্ট করতে চাই, যে কোনো ডিজায়ারকে, যেটা আমরা পেয়েছি সেটাকে আমরা সাবস্ট্রাক্ট করার মাধ্যমে, সেটা চলে যাওয়ার মাধ্যমে আমরা আবার সেটাকে ডিজায়ার করতে পারছি। সেই ল্যাকটাকে আমরা সবসময় ধরে রাখতে চাইছি। আমাদের পয়েন্ট নাম্বার 3 হচ্ছে কি প্রোট্রাকশন। নাও প্রোট্রাকশন নতুন একটা জিনিসকে তৈরি করে আমাদের মনের মধ্যে, ঠিক যেমন সাবট্রাকশন নতুন একটা ডিজায়ারকে তৈরি করে, ঠিক তেমনও প্রোট্রাকশনও একটা জিনিসকে তৈরি করে। প্রোট্রাকশন হচ্ছে কি, বেসিক্যালি এটা বলতে গেলে সেটা হচ্ছে কোয়ালিটি ইনটু কোয়ান্টিটি অ্যান্ড কোয়ান্টিটি ইনটু কোয়ালিটি। অর্থাৎ কোনো একটা জিনিস, তার মধ্যে কোয়ালিটি মানে কি, কতগুলো বৈশিষ্ট্য। যেমন ফর এক্সাম্পল একটা বালির কণা, বা যদি আমরা এই শার্পনারটা দেখি, এর মধ্যে নীল রং, চৌকো মতো দেখতে, বা এর মধ্যে একটা মানে স্টিলের পাত মতো আছে, এগুলো হচ্ছে কি বৈশিষ্ট্য এক একটা। ঠিক তেমন এর হচ্ছে কোয়ালিটি, সেটা কোয়ান্টিটি মানে পরিমাপ, সেটাতে পরিণত হয়ে যাচ্ছে। আর যেটা পরিমাপ, যেটা হচ্ছে কোয়ান্টিটি, সেটা কোয়ালিটিতে হচ্ছে। যেমন ধরুন একটা হিপ অফ স্যান্ড, একটা বালির একটা স্তূপ আছে। নাও সেখান থেকে যদি আমি একটা একটা করে বালি সরিয়ে দিই, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা একটা বালির স্তূপ ছিল, একটা কোয়ালিটি, একটা বৈশিষ্ট্য। কিন্তু এখন সেটা থেকে অনেকটা পরিমাণ সরিয়ে দেওয়ার পর কি হচ্ছে, সেটা শুধুমাত্র বালির কণা হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে কি পরিমাপ। বা অনেকগুলো বালির কণা যদি আমি এক জায়গায় জড়ো করছি, একটা কণা, দুটো কণা, তিনটে কণা, এরকম করে করে করতেই থাকছি, একটা সময় পরে গিয়ে সেটা আর বালির কণা থাকবে না, সেটা কি একটা হিপ অফ স্যান্ড হয়ে যাবে, একটা বালির স্তূপ তৈরি হয়ে যাবে। তাহলে পরিমাপ, যেটা একটা একটা করে আমি কণা জড়ো করছিলাম, সেই পরিমাপটা কনভার্ট হয়ে গেল কি একটা বৈশিষ্ট্য বা একটা কোয়ালিটিতে, সেটা কি একটা বালির স্তূপ। নাও এই যে বালির মানে একটা কোয়ালিটি, সেটা কোয়ান্টিটিতে পরিণত হচ্ছে, আর কোয়ান্টিটি কোয়ালিটিতে। এটাই হচ্ছে কি আমরা বলছি কি প্রোট্রাকশনের ফলে একটা নতুন জিনিস তৈরি হয়। এছাড়া ফর এক্সাম্পল যদি অ্যান্দ্রে তারকোভস্কি বলে একজন ফিল্ম ডিরেক্টর আছে, তার সিনেমা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে কোথাও কোথাও তিনি ক্যামেরাটা এমনভাবে ধরছেন যে একটা সিন, সেখানে অনেকক্ষণ ধরে স্টিল, মানে দর্শক যে দেখছে সে ভাবছে কিছু একটা হবে, কিন্তু কিছুই হচ্ছে না। অনেক ধীরে ধীরে ক্যামেরাটা যাচ্ছে, বা কোথাও একটা জিনিস কিছুই ঘটছে না, একই জায়গাতে ক্যামেরাটা দাঁড়িয়ে আছে, মানে অনেকক্ষণ হয়ে যাচ্ছে। তাহলে কি, যেটা পরিমাপে অনেক বেশি, একটা জিনিসকে অনেকক্ষণ ধরে দেখানো হচ্ছে কিন্তু কিছুই ঘটনা ঘটছে না, তার কিছু সময় পরে গিয়ে দর্শকের মনে হতে পারে এটার মধ্যে একটা মিনিং আছে, এটা কিছু যেন বিশেষ একটা বৈশিষ্ট্য আছে এটার মধ্যে। ধীরে ধীরে মনটা শান্ত হয়ে যায়, কিছু একটা হবে এমন এমন একটা আকাঙ্ক্ষা তৈরি হয় না দর্শকের মধ্যে। তাহলে যেটা পরিমাপে বেশি, একটা শট মানে একটা ক্যামেরার দৃশ্যকে অনেক দীর্ঘ করে দেওয়ার মাধ্যমে, মানে ডিউরেশনটা, টাইমটা অনেক বেশি করে দেওয়ার মাধ্যমে তার মধ্যে একটা কোয়ালিটি তৈরি হলো, একটা বৈশিষ্ট্য তৈরি হলো, একটা মিস্ট্রি, একটা রহস্য, বা একটা কোনো একটা মিনিং যেন এর মধ্যে লুকিয়ে আছে। তাহলে কি, আবার সেকেন্ড একটা এক্সাম্পল আমরা পাচ্ছি, যেখানে কোয়ালিটিটা মানে কোয়ান্টিটিটা, ডিউরেশনটা, সেটা হচ্ছে কোয়ালিটিতে কনভার্ট হয়ে যাচ্ছে, একটা মিনিংয়ে, একটা মিস্ট্রিতে, একটা বিউটিতে কনভার্ট হচ্ছে।
কিন্তু আবার যদি আমরা ওটাকে আরও অনেক দীর্ঘ সময় ধরে রাখি তাহলে আবার দর্শক বিরক্ত হয়ে যাবে, আরও ইরিটেট হয়ে যাবে তখন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে কোয়ালিটি এবং কোয়ান্টিটির মধ্যে একটা ট্রানজিশন, একটা ট্রান্সফরমেশন হতে থাকে, যেটাকে আমরা বলতে থাকি কি প্রোট্রাকশন, যেটা আমাদের ডিজায়ারের মধ্যে হতে হয়। একটা ডিজায়ার থেকে একটা অন্য ডিজায়ারের মধ্যে কনভার্ট হয়ে যায়, আমাদের কোনো একটা জিনিসের চাহিদা একটা অন্য জিনিসের চাহিদাতে রূপান্তর হয়ে যায়। যেমন ল্যাকানের থিওরিতে ফ্রয়েডের সম্পর্কে ল্যাকান এমনটা বলছে যে আমরা শুধু মানে আমরা কোনো একটা জিনিসের সাথে ডিজায়ার করি, কোনো একটা জিনিসকে আমরা পেতে চাই, যেমন ধরুন এই শার্পনারটা, তারপর সেটাকে আমরা পেয়ে গেলে তার সাথে ইউনাইটেড হয়ে যাচ্ছি, তার সাথে মিলে যাচ্ছি, তো আমার ডিজায়ারটা সার্থক হলো। বিষয়টা এমন নয়, বরং ঠিক এর উল্টোটা। যখন আমরা কোনো জিনিসকে পেতে চাইছি তখন জাস্ট সেটা আমাদের সামনে আসার মাধ্যমে জাস্ট আমরা তার দ্বারা ভয় পাই, সেই জিনিসটাকে পেতে আমরা ভয় পাই। যেমন ফর এক্সাম্পল, যদি আমি একটা বড় একটা অনেক দামি গাড়ি কিনতে চাই, তাহলে সেই ডিজায়ারটা শুধুমাত্র আমি পেতে চাই, অ্যাকচুয়ালি এমনটা নয়, বরং সেটা যেটা আমরা পেতে চাইছি তার প্রতি আমাদের একটা ভয়ও কাজ করে, একটা ডবল একটা ইনস্টিংক্ট। একদিকে আমি সেটা চাই, অন্যদিকে আমরা সেটা পাওয়ার জন্য ভয় পাই। কেন? কারণ যখন আমি সেটা পেয়ে যাব তখন তো আমার সেই ডিজায়ারটা থাকবে না, সেই স্বপ্ন দেখাটা থাকবে না, সেই স্টেজটাকে আমি হারিয়ে ফেলবো, আমার ডিজায়ারটা স্যাটিসফাই হয়ে যাবে, তখন আমাকে একটা অন্য জিনিস চাইতে হবে আবার। যেমন আমরা আরেকটা উদাহরণ নিতে পারি, ফর এক্সাম্পল যখন আমরা ছোটো থেকে বড় হই, এই 14-15 বছর, 16, 17, 18 বছর যখন বয়স হয়, একটা পিউবার্টি এজে যখন আমরা থাকি, বয়স সন্ধিকালে, তখন অন্য জেন্ডার, নারী সে যদি পুরুষকে দেখে বা পুরুষ যদি সে নারীকে দেখে, মানে ছেলেরা মেয়েদেরকে, মেয়েরা ছেলেদেরকে দেখে, তখন তাদের মধ্যে একটা ভয় কাজ করে। শুধু এমনটা নয় যে সেই ছেলেটা সেই মেয়েটার সঙ্গে বন্ধুত্ব করতে চায় বা তার সাথে ইউনাইটেড হতে চায়, এমনটা নয়, বরঞ্চ সে এমন জিনিসের সামনে এসে দাঁড়াচ্ছে যে জিনিসটা তার কাছে নেই। সেই যে ফিজিক্যাল বডিটা, সেই যে শরীরটা, একটা পুরুষ যদি সেটা নারীকে দেখে তখন সে কখনো নারীর শরীর পাবে না, তার কাছে সেই বৈশিষ্ট্য বা সেই কোয়ালিটিগুলো নেই যেটা সে অ্যাকচুয়ালি পেতে চায়। তাহলে সেই জিনিসটার প্রতি একটা ভয় বা একটা ফেয়ার কাজ করে। সে এমন জিনিসের সামনে এসে দাঁড়িয়ে গেছে যে জিনিসটা তার কাছে কখনোই থাকবে না, ইটারনালি, মানে অসীম সময়ের জন্য সে সেই জিনিসটাকে ল্যাক করে, তার কাছে সেটা নেই। এইটাই হচ্ছে কি একটা ল্যাকানিয়ান ইন্টারপ্রিটেশন অফ দ্য ফ্রয়েড। অর্থাৎ ডিজায়ারের সামনে দাঁড়ালে আমরা শুধু কোন জিনিসটা চাই সেটাকে আমরা জানি না এমনটা নয়, বরঞ্চ সেই জিনিসটাকে জানার প্রতি আমরা ভয় পাই। কারণ সেটা যখন আমরা জানতে পারবো কোনটা আমরা প্রকৃত অর্থে চাই, তখন সেটা যে আমাদের কাছে নেই তার ফলে কি আমরা ভয় পাবো। তাহলে একদিকে আমরা জানি না প্রকৃত অর্থে যে কোনটা আমরা পেতে চাই, সেই ডিজায়ারটা কি, অন্যদিকে আমরা যে সেটা পেতে, মানে সেটা যে আমরা জানতে চাই এমনটা না, আমরা সেটাকে জানতেই চাই না। এবং থার্ড স্টোরি কি, যদি আমরা সেটাকে কোনোভাবে জেনে ফেলি যে আমরা অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে কী চাই, তাহলে তার দ্বারা আমরা ভয় পাবো, সেটা দ্বারা সেটা সামনে এসে দাঁড়ালে, আমরা কনফ্রন্টেড হলে উই উইল ফিল টেরিফাইড, অ্যাফ্রেড অফ দ্য থিং। এটাই হচ্ছে কি ল্যাকানের ইন্টারপ্রিটেশন অফ দ্য ফ্রয়েডিয়ান ডিজায়ার, যেটাকে আমরা বলছি কি প্রোট্রাকশন অফ দ্য ডিজায়ার। আমরা যে সেই জিনিসটা পেতে চাই, যেটা আমাদের ডিজায়ার হচ্ছে, সেই যে ভার্সনটা, যে জানে যে আমি অ্যাকচুয়ালি ওই জিনিসটা পেতে চাইছি, আমার ডিজায়ার আছে, সেই ভার্সনটাকে আমরা যখন রিকগনাইজ করে ফেলবো, তাহলে সেই ভার্সনটা যে অ্যাকচুয়ালি জানে না যে আমি কি পেতে চাই, সে এই দুটো ভার্সনের মধ্যে অ্যাকচুয়ালি একটা গ্যাপ আছে। যখনই আমরা সেই যেটা পেতে চাইছি আমরা প্রকৃত অর্থে তার সামনে এসে দাঁড়াবো, তখন আমাদেরকে রিকগনাইজ করতে হবে সেই ভার্সনটাকে যে অ্যাকচুয়ালি ওই জিনিসটাকে পেতে চাইছে কিন্তু তার কাছে নেই, এবং সে কোনোদিন ওটা পেতে পারবে না, ইটারনাল একটা ল্যাক। এবং তার সামনে এসে দাঁড়ানোর মাধ্যমে সে ভয় পাচ্ছে, সেই ফেয়ারটা, সেই সত্তাটাকে আমাদেরকে রিকগনাইজ করতে হচ্ছে, বা সেটাকে আমাদেরকে রিয়েলাইজ করতে হচ্ছে, যার কাছে সবসময় একটা ল্যাক আছে, যার কাছে কোনো একটা জিনিসের সবসময় খামতি আছে, এবং সেটা আমরা রিয়েলাইজ করতে চাই না, সেটার দ্বারা আমরা কনফ্রন্টেড হতে চাই না। ওকে, তো সেটাই হচ্ছে কি প্রোট্রাকশনের কনসেপ্ট। আমাদের পয়েন্ট নাম্বার 4 যেটা হচ্ছে কি অবট্রাকশন। অবট্রাকশন মানে কি, আমরা প্রথমে জেনেছিলাম যে একটা ভয়েড বা একটা নাল, বা যেটাকে আমরা ল্যাক বলছি ল্যাকানের থিওরিতে, তার চারিদিকে জিনিসগুলো রোটেট করতে থাকে, সেটা হচ্ছে কি ডিজায়ার, এবং সেখান থেকে আমাদের মনের যে সত্তাটা বা যে চিন্তার যে স্রোতটা সেটা তৈরি হয়, চিন্তার স্রোত। নাও সেই যে তার তিনটে মোড, একটা হচ্ছে সাবট্রাকশন, একটা হচ্ছে প্রোট্রাকশন, আর একটা হচ্ছে কি অবট্রাকশন, তিনটে ভাবে তারা মানে তাদের অস্তিত্বটাকে ধরে রাখে। সেই অবট্রাকশন মানে কি, অবট্রাকশন মানে হচ্ছে কি আমরা কোনো একটা জিনিস পেতে চাইছি, কিন্তু সেটা পাওয়ার মাঝখানে একটা বাধা আছে, অনেকগুলো প্রতিবন্ধকতা আছে, কিন্তু যখন আমরা সেটা পাচ্ছি তখন সেই বাধা বা সেই প্রতিবন্ধকতা পরের বার পাওয়ার সময় সেই প্রতিবন্ধকতাগুলোকে আমরা এনজয় করতে শুরু করে দিই, সেগুলোই আমাদের ভালো লাগতে শুরু করে। যেটা প্রথম অবস্থাতে আমাদের বিরুদ্ধে কাজ করছিল, দ্বিতীয় অবস্থাতে সেই জিনিসটাই আমাদের সোর্স অফ এনজয়মেন্ট, সেটাই আমাদেরকে আনন্দ দিতে শুরু করে। দুটো উদাহরণ নিলে আমরা এটা বুঝতে পারবো। দস্তয়েভস্কি বলে একজন রাশিয়ান লেখক আছে, তিনি অনেক বছর আগে একটা সাইবেরিয়াতে সেখানে গিয়ে অনেক থেকে পরিশ্রম করতে হতো।
সারাদিন পরিশ্রম করতে হতো এবং খাটনি খাটতে হতো, ফিজিক্যালি পাথর কাটা এবং বিভিন্ন রকমের ক্যাম্পের মধ্যে যেমন হয় সেরকম। নাও যখন সেখান থেকে সে চলে আসে এবং অন্য মানুষদের সাথে, বন্ধুদের সঙ্গে কথা বলে, তখন সেটা রিয়েলাইজ করলো, তার নোটসের মধ্যে সেটা লিখেছে যে হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি জীবনকে প্রকৃত অর্থে দেখেছিলাম যখন আমি সাইবেরিয়ান ক্যাম্পে ছিলাম, কারণ সেখানে আমি অনেক বেশি পরিশ্রম করছিলাম, অনেক বেশি খাটনি খাটছিলাম এবং অমানসিক পরিশ্রম করছিলাম, এবং জীবনের সে যে কঠোর রূপটা তার একদম সামনে এসে চলে এসেছিলাম। কিন্তু যখন সে সেখানে ছিল তখন তার সেটা ভালো লাগছিল না, তখন সেটা তার বাধা বা প্রতিবন্ধকতা বলে মনে হচ্ছিল। কিন্তু এখন সেখান থেকে চলে আসার পর সেই জিনিসটাকে সে এনজয় করতে শুরু করেছে। সে দেখছে সাধারণ মানুষের মধ্যে, আশেপাশে সবার মধ্যে তারা জীবনের প্রতি কনফ্রন্টেড নয়, মানে অনেক বেশি পরিশ্রম করা, অনেক বেশি কঠোর বা নিষ্ঠুরভাবে নিজেকে পুরো উজাড় করে দেওয়া কোনো একটা কাজের জন্য, তেমন কেউ করছে না। তো সেটাই তাকে মানে শেখাচ্ছে দস্তয়েভস্কিকে সেই সাইবেরিয়ান ক্যাম্পের সেই জীবনধারাটাই অ্যাকচুয়ালি সে বেশি এনজয় করেছে। আরেকটা উদাহরণ নিয়ে আমরা ধরা যাক, ফর এক্সাম্পল সেক্সুয়ালিটি। যখন আমরা সেক্সুয়াল অবজেক্ট, মানে ধরো কোনো একজন পুরুষ একজন নারীর সঙ্গে সেক্সুয়াল রিলেশনে এঙ্গেজ হচ্ছে না, প্রথমে তার প্রতিবন্ধকতা কী থাকে, তাকে সে প্রথমেই তো সেক্স করতে পারবে না, তার জন্য তাকে প্রথমে তারা একে অপরকে হাতে স্পর্শ করে, তার হয়তো একে অপরকে কিস করছে এবং তারা হয়তো একসঙ্গে ঘুরছে, বেড়াচ্ছে ইত্যাদি ইত্যাদি, সেগুলো প্রতিবন্ধকতা। সেগুলোর মধ্যে দিয়ে একটা ল্যাডারের মতো তার মধ্যে দিয়ে গিয়ে সে অ্যাকচুয়াল সেক্সুয়াল মানে সেই এক্সপিরিয়েন্সটাকে সে এনজয় করছে। কিন্তু পরবর্তীকালে কি হয়, সেই যে প্রতিবন্ধকতা, যেগুলো মানে সেই নারীর শরীর বা তার পা বা তার হাত বা বা সে যখন মানে টাচ করা, স্পর্শ করা ইত্যাদি ইত্যাদি, সেই জিনিসগুলো পরবর্তীকালে দ্বিতীয়বারের ক্ষেত্রে বা তার পরবর্তী স্তরে সে সেগুলোকেই বেশি এনজয় করতে শুরু করে দেয় রাদার দ্যান দ্য সেক্সুয়াল মানে ইন্টারকোর্স ইটসেলফ। অর্থাৎ ফর এক্সাম্পল, যদি কেউ একটা এন্ট্রান্স এক্সাম দিচ্ছে, তাহলে সেই এন্ট্রান্স এক্সাম দিয়ে সে পরীক্ষায় পাস করতে চায়, মানে ভালো রেজাল্ট করতে চায়, কিন্তু পরবর্তীকালে সে রিয়েলাইজ করে যে অ্যাকচুয়ালি পরীক্ষার দিনটা তার থেকে বেশি সে এনজয় করেছে কি সারা বছর যখন সে অনেক পরিশ্রম করে পড়াশুনো করেছে। তো রেট্রোস্পেক্টিভলি যখন কোনো একটা ডিজায়ারকে আমরা পেয়ে যাই, তারপরে যখন আমরা ব্যাকে দেখি, তখন অ্যাকচুয়ালি আমরা সেই ডিজায়ারটাকে বেশি এনজয় করি না, তখন আমরা এটা রিয়েলাইজ করি যে তার আগে যে প্রতিবন্ধকতাগুলো ছিল সেটাকে আমরা বেশি এনজয় করেছি, এবং পরবর্তীকালে আমরা সেই প্রতিবন্ধকতাগুলোকে, মানে তার বিরুদ্ধে যে ভাবগুলো, সেটাকে বেশি এনজয় করতে শুরু করে দিই। এটাকেই বলা হচ্ছে কি দ্য অবট্রাকশন অফ ডিজায়ার। তো ডিজায়ার এরকম স্তরেরও হতে পারে যেটা অবট্রাকশনের মতো, আবার যেটা সাবট্রাকশনের মতো হতে পারে, আবার এটা প্রোট্যাকশনের মতো হতে পারে। এই তিনটে মোড বা তিনটে স্তরে ডিজায়ার এক্সিস্ট করে, এবং যেটা ঘুরছে কোথায় না সেই ভয়েড বা সেই ডেথ ডাইমেনশন বা সেই যে ল্যাক তার চারিদিকে, যেটাই হচ্ছে কি আমাদের মুড বা চিন্তার স্রোত। আমাদের পয়েন্ট নাম্বার 5 হলো দ্য এমটি অবজেক্ট। এমন একটা বস্তু যেটা ফাঁকা, তার মধ্যেকার তার প্রকৃত অর্থটা তার মধ্যে নেই। যদি আমাদেরকে আমাদের ডিজায়ারটা ধরে রাখতে হয় চিরকালের জন্য, কোনো একটা বিষয় বা একাধিক বিষয় চিরকালের জন্য যদি ডিজায়ারটাকে ধরে রাখতে হয়, তার প্রতি ইচ্ছা যেন আমরা কখনো হারিয়ে না ফেলি, তাহলে কি করতে হবে? তাহলে সেই ডিজায়ারটাকে আমরা ধরে রাখার একটাই উপায়, সেটাকে হচ্ছে সাবট্র্যাক্ট করা, সেটাকে প্রোট্যাকশন করা এবং সেটাকে অবট্রাকশন করা। একটু আগে আমরা যে তিনটে জিনিস নিয়ে আলোচনা করলাম, সেই সাবট্রাকশন, প্রোট্রাকশন আর অবট্রাকশনের মাধ্যমেই আমরা ডিজায়ারটাকে অনন্ত সময়ের জন্য চালিয়ে যেতে পারি, যার ফলে আমাদের মনের যে স্ট্রাকচারটা, মানে চিন্তার যে স্রোতটা বা যে গঠনটা, সেটাকে আমরা ধরে রাখতে পারবো। আমরা সেখান থেকে কখনো হারিয়ে যাব না বা সেটা কখনো ভেঙে যাবে না, এবং সেটা ঘুরছে কাজ চারিদিকে সেই হলো বা সেই ডেথ ডাইমেনশন, বা যেটাকে আমরা অনেক সময় বলে থাকি কি আনডেড। কারণ আমাদের মধ্যে ডিজায়ার সেটা তো মরে যেতে পারে, একটা জিনিস পেয়ে গেলে সেই ডিজায়ারটা চলে যেতে পারে বা অন্য কোনো জিনিস চলে আসতে পারে, আমাদের চিন্তা ভাবনা, আমাদের পার্সপেক্টিভ সেগুলো পাল্টাতে পারে, কিন্তু আমাদের মাঝখানে সেই সত্তার সেন্টারে যে ল্যাকটা আছে, যে হলো, সেই যে শূন্যতাটা আছে, সেটা কখনোই মারা যায় না, সেটা সবসময় চিরকালের জন্যই আছে। ওটাকেই বলা হচ্ছে কি দ্য আনডেড অথবা ডেথ ডাইমেনশন, যেগুলো সবসময় আমাদেরকে তার চারিদিকে মানে ঘোরাফেরা করছি আমরা সবসময় চারিদিকে। নাও এটাকে বোঝার জন্য আমরা একটা উদাহরণ নিতে পারি। এই এমটি অবজেক্ট মানে কি? ডিজায়ার সবসময় সেই এমটি অবজেক্টের চারিদিকে ঘুরতে থাকে। যেমন হচ্ছে প্যাসিফায়ার। শিশুরা যখন জন্ম হয় তখন সে মায়ের মানে মাতৃ যে মানে মায়ের স্তন্য থেকে সে দুধ পান করে। নাও এটা তার শরীরটাকে সুস্থ রাখার জন্য, নিউট্রিশনের জন্য কাজ করে, কারণ তখন তার মানে পুরো বডি বিভিন্ন রকমের খাবার আমরা যেটা বড় হলে খাই সেটা খেতে পারে না সে, তার জন্য তার মায়ের শরীর থেকে তাকে নিউট্রিশন নিতে হয়। কিন্তু যখন শিশু ধীরে ধীরে বড় হতে শুরু করে, তখন শিশুর মুখে একটা প্যাসিফায়ার লাগানো হয়, এক ধরনের একটা মানে ছোট্ট একটা ক্লিপের মতো, যেটা মানে মুখে দিয়ে সে মানে চুষতে থাকে সবসময়, যার ফলে তার মনে হয় যেন সে মানে অ্যাকচুয়ালি মায়ের সংস্পর্শে আছে এবং তার মানে মায়ের স্তন্যকেই সে পান করছে, কিন্তু অ্যাকচুয়ালি এমনটা নয়। নাও এই যে প্যাসিফায়ার, সেই যে একটা মানে একটা ছোটো একটা অবজেক্ট, একটা জিনিস দেখতে মানে গোল মতো হয়, সেটা যেটা মুখে দিয়ে শিশুরা সবসময় থাকে, আপনি হয়তো দেখে থাকবেন। নাও সেই যে প্যাসিফায়ারটা, সেটার মধ্যে অ্যাকচুয়াল যে নিউট্রিশন সেটা ল্যাক করে, কিন্তু শিশু
তার যে ডিজায়ারটা, তার যে ইচ্ছাটা, সে সেখানে স্টেজ করতে পারছে, সে সেই ডিজায়ারটা ওই প্যাসিফায়ারের চারিদিকে সে দেখাতে পারছে, মানে ওই প্যাসিফায়ারের মধ্যে দিয়ে সে ডিজায়ারটাকে ধরে রাখতে পারছে সে। কিন্তু সেই প্যাসিফায়ারটার মধ্যে অ্যাকচুয়াল যে জিনিসটা, তার যে মিনিংটা, সে যে নিউট্রিশন, সে সেটাকে মোটেই প্রোভাইড করছে না। সে তার শিশুটার সেফটি, মানে তার যে মানে স্যাটিসফ্যাকশন, সেটাকে দিচ্ছে না, মানে কিছুই দিচ্ছে না। তার ভেতরে সে এমটি, সে খালি একটা বস্তু, সেটা যেটা সে অ্যাকচুয়ালি মায়ের শরীর থেকে পাচ্ছিল শিশুটা, সেটা সে এখন পাচ্ছে না। কিন্তু সেই প্যাসিফায়ারের মাধ্যমে সে তার ডিজায়ারটাকে স্টেজ করতে পারছে। এই জন্য আমরা এটাকে বলছি কি দ্য এমটি অবজেক্ট। আমরাও সবসময় আমরা যা কিছু চাই, সেই সমস্ত অবজেক্ট অফ ডিজায়ার সব কিছু হচ্ছে কি একটা এমটি অবজেক্ট, তার মধ্যে অ্যাকচুয়াল জিনিসটা নেই। আর যেটা আমরা চাই সেটাকে আমরা বলি কি অবজেক্ট আ বা অবজেক্ট এ, অর্থাৎ এমন একটা জিনিস আমরা চাইছি যেটা আমরা কখনোই পাবো না। মানে শিশু যখন বড় হয়ে যাচ্ছে, যখন সে ধীরে ধীরে, তখন সে আর মানে মায়ের সেই শরীর থেকে সে কোনো কিছু নিউট্রিশন নিতে পারে না সে আর। নাও সেই জিনিসটাকে আমরা তখন কি বলছি, মানে যেটা তার মধ্যে তার ডিজায়ারটা থেকে যাচ্ছে, সেটাকে আমরা বলছি কি, সেটা হচ্ছে অবজেক্ট আ। মানে ধরুন ফর এক্সাম্পল, আমি একটা আমি একটা বই কিনবো, ঠিক আছে। নাও এই বইটা আমি কিনছি কেন, বা আমি একটা শার্পনার বা একটা পেন আমি ধরো কিনছি। নাও এই পেনটা আমি কেন কিনছি, আমার খুব সুন্দর লাগলো, অনেক দামি পেন, 10 লাখ টাকা দাম, তাতে মানে সিগনেচার করা যাবে, খুব মানে ভালো। নাও আমার খুব ভালো লাগলো পেনটা, এই জন্য আমি কিনলাম। কিন্তু কেনার 1 দিন 2 দিন 3 দিন 5 দিন পর আর ভালো লাগছে না, এবার বোরিং হয়ে গেছে। কারণ এই পেনটার যে অ্যাকচুয়াল যে কোয়ালিটি, সেটা ছাড়াও আমি আমার মন থেকে একটা অন্য কোয়ালিটির মধ্যে ইম্পোজ করছিলাম। সেটা হচ্ছে কি অবজেক্ট এ। একটা আমার মধ্যে যে ল্যাকটা আছে, সেই সেন্টারে যে ভয়েডটা আছে, আমি ভাবছিলাম এই অবজেক্টটা কেনার মাধ্যমে সেই ভয়েডটা ফিল আপ হয়ে যাবে, সেই গ্যাপটা পূরণ হয়ে যাবে। কিন্তু যখনই সেই অবজেক্টটা পেয়ে গেলাম, সেই ডিজায়ারটা যখন স্যাটিসফাই হয়ে গেল, তখন আমি দেখতে পেলাম কি না, এর মধ্যে তো সেই জিনিসটা নেই, অ্যাকচুয়াল সেই মিনিংটা নেই। এটা সেই প্যাসিফায়ারের মতো, যেটা হচ্ছে আমাদের তার চারিদিকে আমরা আমাদের ডিজায়ারটাকে ধরে রাখতে পারি, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ভেতর থেকে এমটি। তো এটাই হচ্ছে কি অবজেক্টটা বা দ্য এমটি অবজেক্ট। আমাদের সমস্ত ডিজায়ারই হচ্ছে ঠিক এরকম, সেই এমটি অবজেক্টের চারিদিকে ঘোরাফেরা করছে। আমরা জীবনে যাই চাই না কেন, যাই জিনিস আমরা পেয়ে যাই না কেন, কখনোই আমরা সেই ল্যাকটা বা সেই ভয়েডটা বা সেই আনডেথ বা সেই ডেথ ডাইমেনশনটাকে আমরা ফিল আপ করতে পারবো না। এবং সেটাকে পেয়ে যাওয়ার মাধ্যমে বা সেটাকে না পাওয়ার মাধ্যমে তার সেই ডিজায়ারগুলোকে আমরা ধরে রাখতে পারি, এবং তার চারিদিকে সেই ডিজায়ারটাকে আমরা সবসময় রোটেট করাতে পারি কন্টিনিউয়াসলি, যাতে করে আমাদের যে মন বা যে সত্তাটা, সে যেন স্টেজ হয়, সে যেন দাঁড়িয়ে থাকে, তার যেন অস্তিত্ব থাকে। যখন আপনার কোনো ডিজায়ার থাকে না, কিছুই নেই, যখন আপনার কোনো কিছুই ভালো লাগছে না, মানে কোনো স্বপ্ন নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, কিছু চান না, কিছু পান না, তখন মনটা অনেক ডিসগাস্ট ফিল হয়ে থাকে। এমনটা নয় যে আপনি সব কিছুর ঊর্ধ্বে উঠে গেছেন, আমি সেই স্টেজের কথা বলছি না, বরং আপনি যখন নর্মাল লাইফে, তো তখন আপনার কোনো ডিজায়ার নেই, মানে কি আপনি অনেক ডিসগাস্ট ফিল হয়ে আছে, আপনি সেই ল্যাক বা সেই ভয়েডটার কনফ্রন্ট করছেন, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মধ্যে একটা হলো আছে, যেটা অনেক বেশি ডিস্টার্বিং, অনেক একটা আনডেড এলিমেন্ট, আপনার মধ্যে এমন একটা সত্তা আছে যে কখনো মরে না, কিন্তু যে অত্যন্ত অন্ধকার, একটা শূন্যতা। নাও তাকে কভার আপ করার জন্য আপনার সেই ডিজায়ার দরকার, সবসময় একটা অ্যাম্বিশন দরকার। এবং সেই অ্যাম্বিশন, সেই ডিজায়ারগুলো আমরা কার চারিদিকে রোটেট করাচ্ছি, একদিকে আমরা সেই ভয়েডের চারিদিকে রোটেট হচ্ছে, অন্যদিকে কি বাইরের জগতে একটা প্যাসিফায়ার, সব কিছু একটা প্যাসিফায়ারের মতো, যেখানে হচ্ছে একটা এমটি অবজেক্ট, একটা অবজেক্ট আমার মনে হচ্ছে আমি অনেক টাকা রোজগার করলে অনেক শান্তি পাবো, কিন্তু হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি সম্পর্কে গেলে, ভালো রিলেশনশিপ হলে একটা মানে মিনিং পাবো, কিন্তু সেটা হচ্ছে না। আমি যাই করছি তাতে হচ্ছে না। এবং সেই অবজেক্টগুলো আমাকে সুযোগ দিচ্ছে আমার ডিজায়ারটাকে কন্টিনিউয়াসলি ধরে রাখার মাধ্যমে, যাতে করে আমি সেই 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 ডিজায়ারটাকে ধরে রাখার মাধ্যমে আমাদের মনের যে স্রোতটা, সেটাকে যেন আমরা মেনটেন করতে পারি। এবার হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার 6, ট্রানজিশন ফ্রম লস টু ল্যাক। অর্থাৎ ফ্রয়েডের থিওরি থেকে ল্যাকানের থিওরি, দুটোর মধ্যে একটা ট্রানজিশন আছে। ফ্রয়েডের থিওরি থেকে ল্যাকানের থিওরিটা একটুখানি বেটার ওয়েতে উঠে আসছে, সেটা আমরা দেখব কীভাবে। নাও ফ্রয়েডের মতে আমাদের ডিজায়ার তৈরি হয় লস থেকে, অর্থাৎ চাইল্ড যখন সে মায়ের থেকে মানে দুধ পান করছে স্তন্য থেকে, তখন সেখানে কি তার ডিজায়ার থাকছে। যখন সে সেটা হারিয়ে ফেললো, সেটা লস হয়ে গেল, তখন তার ডিজায়ার তৈরি হচ্ছে। এবং তারপরে যে জিনিসটা আমাদের থেকে চলে যায়, সেখান থেকে আমরা রিইউনাইট হতে চাই, তার সাথে আমরা আবার মিলিত হতে চাই, সেখানে আবার আমরা ফিরে যেতে চাই, এবং সেখান থেকে ডিজায়ার তৈরি হয়। কিন্তু ল্যাকানের মতে অ্যাকচুয়ালি উল্টো। ল্যাকানের মতো হচ্ছে কি, অ্যাকচুয়ালি আমরা যেটা পেতে চাই, সেই জিনিসটার সামনে যখন আসি, যখন আমরা সেটা পেয়ে যাই, তখন আমাদের আর সেই জিনিসটা পাওয়ার প্রতি কোনো ইচ্ছা থাকে না। মানে আমরা সেই জিনিসটাকেও সরিয়ে দিতে চাই, এবং সেটার প্রতি যে ডিজায়ার ছিল সেটাকেও আমরা সরিয়ে দিতে চাই। ফর এক্সাম্পল, ল্যাকানের মতে চাইল্ড যদি মানে শিশু যদি তার মায়ের স্তন্য থেকে দুগ্ধ পান করে, এবং একটা এজের পর, সার্টেন এজের পর তাকে যদি আবার সেটা প্রোভাইড করা হয়, যখন সে ধীরে ধীরে বড় হচ্ছে, তখন তার সেটার প্রতি আর কোনো ইচ্ছা থাকবে না। মানে সে সেই মাকে এলিমিনেট করতে চায়, সেই মানে অবজেক্ট অফ ডিজায়ার, সেই স্তন্যটাকে সে এলিমিনেট করতে চায়, এবং একই সাথে তার প্রতি যে সেই
তার প্রতি যে ডিজায়ারটা আছে সেই অবজেক্টের প্রতি সেটাকেও সে সরিয়ে দিতে চায়, তখন তার সেটা আর ভালো লাগছে না, কারণ সে সেই ল্যাকটাকে খুঁজে পেতে চায়। কিন্তু ফ্রয়েডের মতে কি, যখন সেই জিনিসটা হারিয়ে যাচ্ছে তখন ডিজায়ার তৈরি হচ্ছে। ল্যাকানের মতে কি, এমন কোনো জিনিসই নেই যেটার ফলে আমাদের ডিজায়ার তৈরি হয়। ডিজায়ার তখনই তৈরি হতে পারে যখন সেই জিনিসটা অনেক দূরে আছে আমাদের থেকে, তখনই একমাত্র। নাও এখানে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পার্ট অবজেক্ট। পার্ট অবজেক্ট মানে কি, ল্যাকানের এই ফ্রয়েডের মতে পার্ট অবজেক্ট হচ্ছে কি মায়ের যে ব্রেস্ট, যেখান থেকে স্তন্য থেকে দুগ্ধ পান করে, সেটা হচ্ছে পার্ট অবজেক্ট, কারণ সেটা ডিজায়ারটা বা ইচ্ছাটাকে ইভোক করে শিশুর মধ্যে। শিশু যখন মানে সে কাঁদে তখন তার মানে মা তাকে দুধ দেয়, বা হচ্ছে যখন অন্য সময় সে যখন কাঁদছে বা তার হয়তো হাতে চোট পেয়েছে বা বিছানা থেকে পড়ে গেছে ইত্যাদি ইত্যাদি। নাও কিন্তু ল্যাকান বলছে কি উল্টো, পার্ট অবজেক্ট অর্থাৎ যেটা আমাদের ডিজায়ারটাকে ইভোক করে সেটা অ্যাকচুয়ালি সেই মানে অরিজিনাল অবজেক্টটা নয়, বরং সেই প্যাসিফায়ারটা যেটা এমটি, যার মধ্যে অ্যাকচুয়ালি কিছু নেই, সেটা হচ্ছে আমাদের ডিজায়ারটাকে ইভোক করে। সেটা আমাদের ডিজায়ারটাকে ধরে রাখতে মানে মেনটেন করতে মানে হেল্প করে, আমাদেরকে সাহায্য করে, যাতে করে কোনো একটা জিনিসকে আমরা ইটারনালি ধরে রাখতে পারি। এমন জিনিসটা সব জায়গাতেই আছে। ফর এক্সাম্পল, যদি এটা একটা থিওরি, তো এটা যদি আমরা অ্যাপ্লিকেশান দেখি তাহলে হচ্ছে ক্যাপিটালিজম। ক্যাপিটালিজমে কি আছে, মানে সমাজে যে কোনো জিনিস তুমি বিক্রি করতে পারো, যে কোনো জিনিস তুমি কিনতে পারো, এমন অনেক জিনিসই বিক্রি হচ্ছে যেগুলো আমাদের জীবনে প্রকৃত অর্থে কোনো মানেই নেই। একটা 10 লাখ টাকার একটা ঘড়ি, তার কোনো মানে আছে আদেও? মানে অ্যাকচুয়ালি তার কোনো মানে নেই। আমাদের সেই ডিজায়ারটা তার প্রতি তৈরি হচ্ছে, কারণ সেটা একটা এমটি অবজেক্ট, তার প্রতি আমরা ডিজায়ারটাকে সাস্টেন করে রাখতে পারছি। তো মানে ঘড়ি শুধু সময় দেখার জন্য প্রয়োজন, বা একটা জামা বা একটা প্যান্ট, শু, মানে এখন কত জিনিস তৈরি হয়ে গেছে। ক্যাপিটালিজম হচ্ছে আমাদেরকে কি সেই ইটারনালি সেই ডিজায়ারটাকে সাস্টেন করার একটা রিসোর্সেস কনস্ট্যান্টলি প্রোভাইড করছে, যেটা হচ্ছে কি ফেটিশ, মানে একটা মানসিক একটা বিকৃতি আমাদের বলতে পারি। তো যার ফলে ক্যাপিটালিজম হচ্ছে সেই একটা ল্যাকানিয়ান থিওরি, একটা রিফ্লেকশন, যে একমাত্র ক্যাপিটালিস্ট সোসাইটিতে আমরা আমাদের ইচ্ছাগুলোকে বা ডিজায়ারগুলোকে ফরএভার, লাইফ লং, ইটারনালির জন্য ধরে রাখতে পারছি, কারণ আমাদেরকে কনস্ট্যান্টলি সেই প্যাসিফায়ারের দ্বারা আমাদের ডিজায়ারটাকে ইভোক করাচ্ছে কনস্ট্যান্টলি। আপনি একটা গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, জামা প্যান্ট, মানে হাজারো জিনিস, আপনার চারিদিকে প্যাসিফায়ার ভর্তি, প্রত্যেকটা জিনিস আপনাকে ডিজায়ার ইভোক করছে। শপিং মলে গিয়ে শপিং করতে হবে, বা আপনাকে নতুন শু কিনতে হবে, বা ইত্যাদি ইত্যাদি, মানে অসংখ্য জিনিস, কারণ সব কিছু একটা প্যাসিফায়ারের মতো রিপ্রেজেন্ট করা হচ্ছে ক্যাপিটালিস্ট সোসাইটিতে, যেটা কি আদেও মানে এথিক্যালি শুধুমাত্র নয়, বরঞ্চ আমাদের ডেভেলপমেন্টের জন্য, আমাদের এক্সিস্টেন্স থেকে সার্ভাইভ করানোর জন্য আদেও কি সেটা কারেক্ট, আদেও কি সেটা রাইট? অনেক বেশি প্যাসিফায়ার, অনেক ওভার ডিজায়ারিং, সেটা কি আদেও সঠিক? সেটা কি আমাদের সেই যে চিন্তার যে স্রোত সেটাকে ভেঙে দিতে পারে, নাকি হচ্ছে সেটাকে ধরে রাখতে সাহায্য করছে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন করতে হবে। তো যেটা হচ্ছে ক্যাপিটালিজমে, তার আমরা অ্যাপ্লিকেশন দেখতে পাই ল্যাকানিয়ান এবং ফ্রয়েডিয়ানের থিওরিগুলো, মানে থিওরির সাহায্যে আমরা ক্যাপিটালিজমকে এক্সপ্লেন করতে পারি বা সেটাকে ইন্টারপ্রেট করতে পারি। আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে কি, দ্য সাইলেন্স অফ দ্য ড্রাইভ। এই যে ড্রাইভ, মানে যে আনডেড ডাইমেনশন, যার থেকে ড্রাইভগুলো উঠে আসছে, সেই ড্রাইভ যেগুলো বিভিন্ন ডিজায়ারের মধ্যে কখনো কখনো লুকিয়ে থাকে, এবং সেই ডিজায়ারগুলো 3টে মোড হয়, যেগুলো আমরা একটু আগে আলোচনা করলাম। এবং সেই এমটি অবজেক্ট যার চারিদিকে আমরা মানে একই সাথে সেই আনডেড ডাইমেনশন, তার চারিদিকে ডিজায়ার রিভলভ করছে, আবার সেই ডিজায়ারগুলো কি এমটি অবজেক্ট বাইরের জগতে, সেগুলোর চারিদিকে মানে সেগুলোর প্রতি, সেগুলোর দ্বারা ইভোক হচ্ছে। এখন আমাদেরকে এটা বুঝতে হবে যে সেই ডিজায়ার শুধুমাত্র একটা প্যাসিফায়ার যে তার চারিদিকে রিভলভ করে এমনটা নয়, বরং সেই যে পার্ট অবজেক্ট যে অ্যাকচুয়ালি ডিজায়ারটাকে ইভোক করছে তার চারিদিকে রিভলভ করে, এবং ড্রাইভ অর্থাৎ সেই যে আনডেড ডাইমেনশন তার চারিদিকেও রিভলভ করে। সেই ডিজায়ারটাকে ইভোক করছে কি সেই প্যাসিফায়ার, সেই প্যাসিফায়ার বা পার্ট অবজেক্ট। নাও তার কোনো মিনিং নেই, তার কোনো পারপাস নেই, অর্থাৎ সেই যে প্যাসিফায়ার, যেটা হচ্ছে মানে শিশু যখন দুধ পান করে না, তার মুখে যেটা লাগিয়ে রাখা হয়, সেই জিনিসটার মধ্যে কোনো অ্যাকচুয়ালি সে কোনো নিউট্রিশন প্রোভাইড করে না শিশুকে কোনো সেফটি বা তার মানে ইমোশনাল ওয়ার্মথ দেয় না, বা শিশুকে মানসিকভাবে শান্তি দেয় না, কিন্তু সেটা পুরোপুরি এমটি এবং সেটা পুরোপুরি মিনিংলেস। নাও তার চারিদিকে হচ্ছে কি আমাদের সেই ডিজায়ারের মধ্যে দিয়ে সেই ড্রাইভটা উঠে আসে, তখনই সেই ডেথ ড্রাইভ, যেটা আমাদেরকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়, সেই এমটি প্লেসটার দিকে ধীরে ধীরে আমাদেরকে নিয়ে যায়। এই যে ড্রাইভ, সেটা হচ্ছে কি নাও, যেটাকে আমরা ভিডিও শুরুতে দেখেছিলাম যে ড্রাইভ সবসময় সাইলেন্ট থাকে, কখনো নিজেকে এক্সপ্রেস করে না, কিন্তু না, ডিজায়ারের মাধ্যমে, একটা অবসেসিভ ডিজায়ারের মাধ্যমে ড্রাইভ নিজেকে এক্সপ্রেস করে। সেই ড্রাইভ ডাইমেনশনটা পুরোপুরি সাইলেন্ট নয়, কখনো কখনো সে আমাদের মাধ্যমে এই ডিজায়ারের মধ্যে দিয়ে প্রকাশ পায়। না এরকম যে ড্রাইভ, সেটা 5 প্রকারের ড্রাইভ আছে, বেসিক্যালি 4 প্রকারের হয়, কিন্তু আর একটা বিশেষ প্রকার আছে যেটাকে হচ্ছে 5th মানে টাইপ অফ ড্রাইভ। সেই 4টে ডিফারেন্ট টাইপ অফ ড্রাইভ কি, একটাকে আমরা বলি হচ্ছে স্কোপিক ড্রাইভ, আর একটাকে আমরা বলি হচ্ছে ডিক্লেমেটরি ড্রাইভ, আর একটা হচ্ছে অ্যানাল ড্রাইভ, আর একটা হচ্ছে ওরাল ড্রাইভ। বাট এগুলো ছাড়াও আরও একটা ড্রাইভ আছে, সেই 5th যে ড্রাইভ সেটাকে আমরা বলি কি ফ্যালিক ড্রাইভ।
এবং সাধারণত আমার যেটা মনে হয় এই ফ্যালিড ড্রাইভটা হচ্ছে অনেক বেশি ফান্ডামেন্টাল, অনেক বেশি ইম্পর্টেন্ট বাকি 4টি ড্রাইভের থেকে। তো আজকের ভিডিওতে আমি শুধু লাস্ট এই ফ্যালিড ড্রাইভটা এক্সপ্লেন করবো, এবং বাকি 4টে যে ড্রাইভ সেগুলো আমরা পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো। এই ফ্যালিড ড্রাইভ মানে কি, একটা উদাহরণ নিই। ধরা যাক, ধরুন জেফ বেজোস বা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। জেফ বেজোসের একটা রকেট আছে, ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প টাওয়ার আছে, যেগুলো খুব বড় বড় একটা ম্যানশনের মতো, একটা বড় বিল্ডিংয়ের মতো। তো এই যে জিনিসগুলো, এরকম অনেক মানুষ আছে যারা এটা বলে এগুলো হচ্ছে তাদের যে পাওয়ার, তাদের যে মেল জেনিটাল অর্গ্যান, তার একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন। তারা কত শক্তিশালী, তারা কত বেশি মাস্কুলিন, তারা কত বেশি পাওয়ারফুল, তার একটা প্রকাশ। তাদের যে মাস্কুলিনিটি বা একটা মেন বা তারা যে পুরুষ, তার একটা প্রকাশ হচ্ছে কি এই বড় বড় টাওয়ার, বিল্ডিংস অ্যান্ড সো অন। কারণ তাদের সাথে, সেগুলোর সাথে তারা আইডেন্টিফাই করে রেখেছে। কিন্তু কোনো মানুষ কখন অনেক বেশি পাওয়ারফুল হতে চায়, যখন তার ভেতরে একটা উইকনেস থাকে। আমি কখন অনেক বেশি টাকা রোজগার করতে চাইবো, যখন আমার কাছে একটা ক্রাইসিস অফ মানি থাকবে, তখনই। যখন আমার পুরোপুরি সেটা স্যাটিসফাই হয়ে গেছে, তখন আমি সেটা চাইবো না। ঠিক সেরকমই তারা, তাদের মধ্যে একটা অংশ আছে যেটা তারা ক্যাস্ট্রেটেড করে ফেলেছে, মানে তারা এলিমিনেট করে ফেলেছে, যেটা সেখান থেকে বাদ দিয়ে ফেলেছে নাও। কিন্তু তারা সেটাকে দেখাতে চায় না। তারা চায় তারা এমনভাবে রিপ্রেজেন্ট করবে নিজেকে সমাজে, আমরা সবাই এটা চাই অ্যাকচুয়ালি একটা এক্সটেন্ট পর্যন্ত, যাতে করে মনে হয় যে আমরা সব কিছু পেয়েছি, আমরা অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি মাস্কুলিন, একটা প্যাট্রিয়ার্কিক্যাল সোশ্যাল স্ট্রাকচার। কিন্তু যে সমস্ত পুরুষরা বা ছেলেরা অনেক বেশি মাসেল বানায় বা বডি বিল্ড আপ করে, তারা প্রকৃত অর্থে কিন্তু কোনো একটা নারীকে আকর্ষণ করার জন্য সেটা করে না, একটা নারীর দৃষ্টিকে পাওয়ার জন্য করে না, বরং কি তারা একটা অন্য একটা পুরুষের দৃষ্টিকে আকর্ষণ করার জন্য করে। বরং কেন? কারণ তারা অন্য পুরুষের চোখে এটা দেখাতে চায় যে তাদের থেকে সে অনেক বেশি সুপিরিয়ার। সেই অন্য পুরুষদের চোখে সেটা দেখাতে চায় যে সে তাদেরকে সাপ্রেস করছে এবং তাদের থেকে অনেক বেশি মাস্কুলিন, অনেক বেশি পাওয়ারফুল। এবং সেই অন্য পুরুষ যখন সেটা দেখছে যে হ্যাঁ, মানে অন্য মানুষটা সে তো আমার থেকে বেশি পাওয়ারফুল, অনেক বেশি মাস্কুলিন, তখন কি সে তার নিজের ভেতরে যে খালি বা এমটিনেসটা, তখন সে সেটা রিয়েলাইজ করছে। এবং তখন সে আবার কি হতে চাইছে, মাস্কুলিন হতে চাইছে। সে অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি বডি বিল্ড আপ করতে চাইছে, সে অন্য পুরুষদের থেকে বেশি পাওয়ারফুল হতে চাইছে, তাদেরকে দেখাতে চাইছে তার থেকে সে অনেক বেশি ভ্যালুয়েবল তাদের অ্যাটেনশনের মধ্যে। এবং যখন সে সেই পুরুষদের অ্যাটেনশনের মধ্যে বেশি ভ্যালুয়েবল হচ্ছে, তখন সে অনেক বেশি ভ্যালুয়েবল ফিল করছে। কারণ তার নিজের ভেতরে যে সেই উইকনেসটা, যেটা সে একটু আগে দেখেছিল অন্য একটা পুরুষকে, তাকে দেখার মাধ্যমে সে ল্যাকটাকে ফিল করেছিল, না এখন সেটাকে সে কভার আপ করছে নিজে অনেক বেশি মাস্কুলিন হয়ে। তাহলে কি একে অপরকে পুরুষরা সমাজের মধ্যে ক্যাস্ট্রেট করছে, মানে নিজের মধ্যে একটা খালি অংশ, একটা উইকনেস, একটা দুর্বলতা, সেটাকে ঢাকার জন্য সে একটা মানে অনেক বেশি পাওয়ার, অনেক বেশি মানি, একটা বড় একটা দামি গাড়ি, একটা দামি ঘড়ি ইত্যাদি ইত্যাদি সে পড়ছে। এবং তার ভেতরে সে যে ল্যাকটা ছিল, সে সেটাকে আরও বেশি ডাবল করছে সেটা করার মাধ্যমে। এবং সে ভাবছে অন্য পুরুষরা যখন তাকে রেকগনাইজ করবে যে তার কাছে কিছু জিনিস আছে, সে পাওয়ারফুল, তখন সে সত্যি সত্যিই পাওয়ারফুল হয়ে উঠবে এবং সেগুলো করার মাধ্যমে। এবং অন্য পুরুষটাও সেই একই জিনিস করছে তখন এবং একে অপরের সেই ভেতরের যে সত্ত্বাটা, সেটাকে সে আরও বেশি এমটি করে ফেলছে সমাজে। অ্যাকচুয়ালি তো প্যাট্রিয়ার্কিক সোসাইটির ফলে বেশি ক্ষতি নারীদের নয়, বরঞ্চ পুরুষদের হয়। এটা হচ্ছে ল্যাকানিয়ান থিওরি। এটা হচ্ছে এমন জিনিস যে কোনো একটা মানুষ যখন সে একটা দামি গাড়ি কেনে, তখন সে ভাবে কি যে আমি যে অন্য মানুষদের থেকে, অন্য মানে পুরুষদের থেকে বেশি পাওয়ারফুল, সেটা তারা বুঝবে, তারা সেই চিন্তাটা করবে, তারা আমাকে সিগনিফাই করবে, তারা এটা বুঝবে যে আমি তার থেকে বেশি ক্ষমতাশালী, বেশি পাওয়ারফুল। এবং যখন সে এই গেমটাতে নেমে পড়ছে, তখন অন্য পুরুষরা সে যখন তাকে সিগনিফাই করছে, তাকে মানে সেই স্যাটিসফ্যাকশনটা দিচ্ছে, সে যখন স্বীকার করছে হ্যাঁ তুমি বেশি পাওয়ারফুল, তখন সেও সেই জিনিসটা করছে, তখন সেও হচ্ছে আরও বেশি পাওয়ারফুল হওয়ার চেষ্টা করছে। এবং তার ফলে একে আবার বেশি পাওয়ারফুল হওয়ার চেষ্টা করতে হচ্ছে। এবং তার ফলে কি হচ্ছে, এই যে কম্পিটিশান, তার ফলে তাদের ভেতরের যে ল্যাকটা, সেটা ক্যাস্ট্রেটেড হয়ে যায়, মানে সেই মানে একটা ক্যাস্ট্রেশন তৈরি হচ্ছে, অর্থাৎ একটা ল্যাক তৈরি হচ্ছে, তাদের ভেতরে সেই মানে একটা উইকনেস ডেভেলপ হচ্ছে। নাও এটা হচ্ছে কিছুটা এরকম যে একটা স্নেক ইটিং ইটস ওন টেল, একটা সাপ যেটা নিজের লেজটাকে নিজে খেতে শুরু করে দিয়েছে। এবং দিস ইজ দ্য ইটারনাল একটা প্যাটার্ন, একটা সিম্বলিক প্যাটার্ন, যেটা বারবার করে পৃথিবীর ইতিহাসে, সেটা ফ্রেঞ্চ রেভলিউশন হোক বা অন্যান্য যে সমস্ত মানে ওয়ার হোক বা ক্যাপিটালিজম হোক বা ইন্ডাস্ট্রিয়ালিজম হোক, বারবার করে এই প্যাটার্নগুলো উঠে আসে। এবং এটা এমন একটা প্যাটার্ন যেটা সবসময় সাইলেন্ট থাকে, কিন্তু বারবার এই প্যাটার্নটা ঘটতে থাকে। এটাই হচ্ছে কি দ্য সাইলেন্স অফ দ্য ড্রাইভ, যেটা আমাদের আনকনসিয়াসের মধ্যে এক্সিস্ট করে। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভিডিওটা একটু জটিল ছিল, একটু বেশি থিওরিটিক্যাল ছিল, বাট আজকের জন্য এতটুকুই। পরের ভিডিওতে আবার দেখা হবে। যদি তোমরা কেউ পুরো ভিডিওটা দেখছো, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কতটুকু বুঝতে পারলে বা তোমাদের কী মনে হলো। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ। চলো টাটা।